জাস্ট একটা প্রচলিত কথা আছে যে সমাস 6 মাস মানে হলো সমাস। এই জিনিসটা আমরা জানি যে 6 মাস মানে হলো সমাস। মানে কি সমাস শিখতে 6 মাস লাগে? কোনো 6 মাস লাগবে না, আপনি সমাস নির্বিঘ্নে শিখতে পারবেন মানে একদিনের মধ্যেই। ঠিক আছে, সমাস। এখন আমরা চলে আসি, এই যে সমাসটা আসলে কি? সমাস মানে হলো সংক্ষেপণ। সমাস মানে কি ভাই? সমাস মানে হলো সংক্ষেপণ। সাইড স্যার যেটা বলে জিস্ট, যেটা পরীক্ষা আছে। সমাস শব্দ তত্ত্ব, শব্দ বাংলা ব্যাকরণের শব্দ তত্ত্ব অথবা যেটাকে আমরা বলছি রূপ তত্ত্ব, এই রূপ তত্ত্বে আলোচিত হয়। ঠিক আছে, এই সমাসের মধ্যে অনেকগুলো জিনিস আছে। ক্লিয়ার? তাহলে সমাসের মধ্যে কি কি জিনিস আছে আমরা সেই জিনিসগুলো একটু দেখবো। সমাস শব্দের অর্থ কি? সংক্ষেপণ করা। সমাস শব্দ শব্দ তত্ত্ব বা রূপ তত্ত্ব। ক্লিয়ার? এই জিনিসগুলো মনে রাখতে হবে। এই যে সমাস হলো 6 প্রকার। কত প্রকার? সমাস হচ্ছে 6 প্রকার। ওকে, সমাস হলো 6 প্রকার। 1 নাম্বার হচ্ছে দ্বন্দ্ব সমাস। কি সমাস? দ্বন্দ্ব। 2 নাম্বার হচ্ছে দ্বন্দ্ব সমাস। তারপর হচ্ছে কর্মধারয় সমাস। 3 নাম্বার হচ্ছে তৎপুরুষ সমাস। 4 নাম্বার হচ্ছে দ্বিগু সমাস। 5 নাম্বার হচ্ছে অব্যয়ীভাব সমাস, এবং 6 নাম্বার যে সমাসটা আছে সেটার নাম হচ্ছে বহুব্রীহি সমাস। ক্লিয়ার? তাহলে প্রিয় ভাইরা, সমাসটা হচ্ছে কত প্রকার? এই টোটাল সমাসটা হলো টোটাল 6 প্রকার। ক্লিয়ার? তাহলে একটা হচ্ছে দ্বন্দ্ব, আর একটা হলো কর্মধারয়, আর একটা তৎপুরুষ, আর একটা দ্বিগু, আর একটা অব্যয়ীভাব, আর একটা হচ্ছে বহুব্রীহি সমাস। এই সমাসগুলোকে আমাদের পড়তে হবে। আর এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। এই সমাসের যে পদের প্রাধান্য, জাস্ট খেয়াল করতে হবে। এগুলো পরীক্ষায় আসে, যেমন হলো পদের প্রাধান্য। সমাসের কোন পদের প্রাধান্য পায় এই দিক থেকে সমাসটা হলো, যেমন 1 নাম্বার হচ্ছে পরপদের প্রাধান্য। কি পদ? পরপদের প্রাধান্য। এই পরপদের প্রাধান্য পায় এরকম সমাস কয়টা? 3টা। জাস্ট এই শব্দটা মনে রাখতে হবে, দ্বিতক। এই শব্দটা মনে রাখতে হবে। তাহলে এই দ্বি মানে কি? দ্বি মানে হচ্ছে দ্বিগু। এই ততে কি হবে? তৎপুরুষ সমাস। পথে কি হবে? কর্মধারয়। জাস্ট খেয়াল করে প্রিয় ভাই, এই জিনিসটা থেকে কিন্তু পরীক্ষায় আসবে। এরপরে হলো 2 নম্বরটা কি হবে? 2 নম্বরটা হচ্ছে, হ্যালো, এই ক্লাসটা কি দেখা যাচ্ছে? কতজন জয়েন করছে? ভিন্ন পদের প্রাধান্য। তাহলে ভিন্ন পদের প্রাধান্য পায় কোন সমাস? এটা হচ্ছে বহুব্রীহি সমাস। কোন সমাস? বহুব্রীহি সমাস। প্রিয় ভাইরা, একটু কষ্ট করে নিতে হবে ক্লাসটা। আমি আপনাদের একটু কষ্ট করছি, আপনারা একটু কষ্ট করতে হবে। ঠিক আছে? তাহলে দেখেন, এইখানে জিনিসগুলো একটু মাথার ভিতরে ঢুকাই না। সমাসের ব্যাপারটা, সমাসে কিছুই নাই। তাই সমাসের পূর্বপদের প্রাধান্য পায় কোন সমাস? অব্যয়ীভাব সমাস। তার মানে অব্যয়ীভাব পূর্বপদের প্রাধান্য। উভয় পদের প্রাধান্য পায় দ্বন্দ্ব সমাস। ক্লিয়ার? পরপদের প্রাধান্য পায় কয়টা? 3টা। আর ভিন্ন পদের প্রাধান্য পায় বহুব্রীহি সমাস। ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে একটু কমেন্ট করে লিখতে হবে। তাহলে একটা কোশ্চেন হলো যে বহুব্রীহি সমাসে কোন পদের প্রাধান্য পায়? বহুব্রীহি সমাসে কোন পদের প্রাধান্য পায়? বহুব্রীহি সমাসে কোন পদের প্রাধান্য পায়? ক্লিয়ার? তাহলে কোন পদের প্রাধান্য পায় ভাই বহুব্রীহি সমাসে? বহুব্রীহি সমাসে কোন পদের প্রাধান্য পায়? তাহলে ক নম্বর হচ্ছে পূর্বপদ, তাহলে খ নম্বর হচ্ছে পরপদ, তারপরে গ নম্বর হচ্ছে উভয় পদ, আর ঘ নম্বর হচ্ছে ভিন্ন পদ। ঠিক আছে? ভিন্ন পদ কোন পদের প্রাধান্য পায়? বহুব্রীহি সমাসে কোন পদের প্রাধান্য পায় একটু কমেন্ট করতে হবে। ঠিক আছে? তাহলে বহুব্রীহি পদের প্রাধান্য পায় ভিন্ন পদের, অর্থাৎ ভিন্ন পদের প্রাধান্য পায়। ঠিক আছে? একজন লিখছে পূর্বপদ প্রধান, না হবে না। পূর্বপদ মানে অব্যয়ীভাব। আরে ভাই, বহুব্রীহি পদ তো অব্যয়ীভাব সমাস, পূর্বপদের প্রাধান্য পায় হবে অব্যয়ীভাব। ঠিক আছে? পূর্বপদের প্রাধান্য তো অব্যয়ীভাব সমাস হবে। এখানে বলছে বহুব্রীহি সমাসে কোন পদের প্রাধান্য পায়, এটা হবে ভিন্ন পদ হবে। ঠিক আছে? কোন পদের প্রাধান্য পদ না পেয়ে ভিন্ন পদের প্রাধান্য পাবে, এটাই হচ্ছে অব্যয়ীভাব সমাস। ক্লিয়ার?
এক নম্বর দেন হচ্ছে দ্বন্দ্ব সমাস। ভাই আমি এই দ্বন্দ্ব মানে কি? দ্বন্দ্ব মানে হচ্ছে ঝগড়া না, এই দ্বন্দ্ব মানে হচ্ছে জোড়া, জোড়া লাগানো। ক্লিয়ার? জোড়া লাগানো। তাহলে আমরা জোড়া কি দিয়ে লাগাই? তাহলে সমাসের মধ্যে কি কি থাকে এই জিনিসটা আগে একটু পড়ে নিই, কেমন? এই দ্বন্দ্ব সমাস পড়ার আগে আমরা সমাসের মধ্যে কি কি থাকে এই জিনিসটা একটু আমরা দেখে নেই। হ্যাঁ, সমাসের মধ্যে কি কি থাকে এই জিনিসটা আমরা একটু দেখে নিব। হ্যাঁ, সমাসের মধ্যে কি কি থাকে, সমাসের মধ্যে থাকে কি কি আমরা এটা দেখবো। ঠিক আছে, সমাসের মধ্যে কি থাকে? তাহলে এই সমাসের মধ্যে থাকে, যেমন একটা প্রশ্ন আমি দিচ্ছি, যেমন মহানবী। ক্লিয়ার? ধরেন এটা একটা সমাস, তাহলে এটা হলো মহান যে নবী, মহান যে নবী। ক্লিয়ার? তাহলে আমরা যদি এটাকে উল্টা করে লিখি যে মহান যে নবী সমান সমান হচ্ছে মহানবী, এইটা। আচ্ছা, এখন এটাকে আমরা উল্টা করে লিখলাম। হ্যাঁ, উল্টা করে লিখলাম। তাহলে প্রিয় ভাই, এই যে প্রথম পদ এটা পাইলাম, এটার নাম হচ্ছে পূর্বপদ, পূর্বপদ। আর এটার নাম কি? এটার নাম হচ্ছে উত্তরপদ, উত্তরপদ, অথবা এটাকে আরেকটা বলা হচ্ছে পরপদ। ক্লিয়ার? আর এই যে যেটা, এটার নাম হচ্ছে মধ্যপদ। এটা কি পদ? এটার নাম হচ্ছে মধ্যপদ। ওকে। আর এইটার নাম হচ্ছে সমস্ত পদ। কি পদ? সমস্ত পদ। ক্লিয়ার? সমস্ত পদ। তাহলে এই যে পদগুলো আমরা পাইলাম, তিনটা পদ আলাদা আলাদা, প্রত্যেকটা পদই হলো সমস্যামান। এগুলো কি পদ? সমস্যামান পদ। ঠিক আছে, সমস্যামান পদ। আর সমস্ত পদের আরেকটা নাম হচ্ছে সমাস নিষ্পন্ন পদ। সমাসটা কি হচ্ছে? নিষ্পন্ন হচ্ছে। সমাস নিষ্পন্ন পদ। ঠিক আছে, জাস্ট খেয়াল করে। তাহলে এটা পূর্বপদ, মধ্যপদ, তারপর উত্তরপদ, পরপদ, আর হচ্ছে সমস্ত পদ। সমাসের মধ্যে এই সমস্যাবান পদ, এটার আরেকটা নাম হচ্ছে ব্যাস বাক্য। এটার নাম কি? ব্যাস বাক্য। ঠিক আছে? তাহলে প্রিয় পরিচয় ভাই, এই জিনিসগুলো আমাদেরকে একটু ভালো করে মনে রাখতে হবে যে একটা জিনিস খেয়াল করেন যে এই জিনিসগুলো লাগবে। হ্যাঁ, তাহলে এই যে মহান যে নবী, সমস্যাবান পদ, এগুলোকে বলে ব্যাস বাক্য। পূর্বপদ, মধ্যপদ, উত্তরপদ, পরপদ, মহানবী, সমস্ত পদ, সমাস নিষ্পন্ন পদ। ক্লিয়ার? এই জিনিসগুলোই হচ্ছে মূলত আমাদের জানতে হবে। ঠিক আছে? তাহলে এক নাম্বার দিব হচ্ছে আমরা কি সমাস? দ্বন্দ্ব সমাস। কি সমাস ভাই? দ্বন্দ্ব সমাস। তাহলে এই দ্বন্দ্ব শব্দের অর্থ কি? দ্বন্দ্ব শব্দের অর্থ হলো মিল। মিল মানে কি? মিল অথবা জোড়া, জোড়া লাগানো, মিল অথবা জোড়া লাগানো। ওকে। তাহলে প্রিয় ভাইরা, একটা সমাসের মধ্যে দুইটা পার্ট থাকে। একটা হলো সমস্ত পদ, আরেকটা কি পদ? আরেকটা হলো ব্যাস বাক্য। আরেকটা কি বাক্য থাকে? ব্যাস বাক্য। ঠিক আছে? তাহলে দ্বন্দ্ব সমাস কিভাবে চিনবো আমরা? তাহলে চেনার উপায়টা কি? দ্বন্দ্ব সমাসটা আমরা কিভাবে চিনবো? চেনার উপায়টা কি? তাহলে চেনার উপায়টা হলো এই ব্যাস বাক্যের মধ্যে কি থাকবে আর সমস্ত পদের মধ্যে কি থাকবে। এই সমস্ত পদের মাঝে একটা হাইফেন থাকবে। কি থাকবে? তাহলে এইখানে একটা পদ থাকবে, এইখানে একটা পদ, মাঝে একটা হাইফেন। আর ব্যাস বাক্যের মধ্যে থাকবে ও, অথবা এবং, অথবা আর থাকতে পারে। ঠিক আছে? এই জিনিসগুলো আমরা খেয়াল করে দেখবো। ঠিক আছে? ওকে প্রিয় ভাইরা, আচ্ছা এখন দেখেন দ্বন্দ্ব সমাস হচ্ছে মিল বা জোড়া লাগানো। ক্লিয়ার? তাহলে এখন আসেন হচ্ছে দ্বন্দ্ব সমাস কিভাবে চিনবো। মাঝে থাকবে ও এবং আর, কোথায় থাকবে? ব্যাস বাক্যের মধ্যে। সমস্ত পদের মধ্যে কি থাকবে? মাঝে একটা আইটেম থাকবে। তাহলে এখন দেখেন প্রিয় ভাই, এইখানে বললাম বাবা মা, তাহলে এইটার ব্যাস বাক্য কি হবে? বাবা ও মা। এইখানে যদি বলি ওহি নুকুল, তাহলে এইখানে কি হবে? ওহি ও নুকুল। ক্লিয়ার? এইখানে যদি থাকে দা কুমড়া, তাহলে এইখানে কি হবে? দা ও কুমড়া। ওকে। তাহলে এইখানে যদি থাকে জমা খরচ, তাহলে এইখানে কি হবে? জমা ও খরচ। তার মানে কি প্রিয় ভাই না, এই জিনিসগুলোই হচ্ছে মূলত দ্বন্দ্ব সমাস। এগুলো কি সমাস? দ্বন্দ্ব সমাস। এখন দেখেন একটা প্রশ্ন দিই, যদি প্রশ্ন হয়
এই কোশ্চেন যদি পরীক্ষায় হয় যে আকাশ পাতাল, আকাশ পাতাল, আকাশ পাতাল, এটা কোন সমাস বলে তো? তাহলে এই যে এখানে দুইটা পদ আছে, একটা হলো পূর্বপদ, একটা পরপদ। দেখেন তো এই দুইটা পদের প্রাধান্য পায় না। আপনি আকাশকে বাদ দিলে পাতাল হিসাব হবে? অর্থ হবে না। তার মানে কি দুইটাই প্রাধান্য। তার মানে হচ্ছে এইটা দ্বন্দ্ব সমাস, এরপর হচ্ছে কর্মধারয় সমাস, এরপরে হচ্ছে দ্বিগু সমাস, দ্বিগু সমাস, এরপরে হচ্ছে তৎপুরুষ সমাস। কি হবে প্রিয় ভাইরা? এই জাস্ট খেয়াল করে নিন। আমি নোট দিয়ে দিব, ঠিক আছে? আপনাদেরকে ক্লাস নোট দিয়ে দিব, তাহলে ওখান থেকে দেখে নিবেন, ঠিক আছে? আকাশ পাতাল, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। কিভাবে বুঝলাম? কারণ এটা হচ্ছে একটা মাঝে আইকার আছে, আর এটার ব্যাস বাক্য সমান সমান কি হবে? এটা হবে আকাশ, আকাশ ও পাতাল। ওকে, দ্বন্দ্ব সমাস কি আরো কোনো সমস্যা হবে? আর কোনো সমস্যা হবে না। 2 নম্বর হচ্ছে কর্মধারয়, কর্মধারয় সমাস। খেয়াল করেন প্রিয় ভাইরা, জাস্ট খেয়াল করেন, কর্মধারয় সমাস এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। জাস্ট খেয়াল করেন, কর্মধারয় সমাস মূলত নরমালি তুলনার ক্ষেত্রে ব্যবহার হয়। কিসের ক্ষেত্রে? তুলনা। কর্মধারয় সমাস কত প্রকার আমরা দেখব। 1 নম্বর হচ্ছে সাধারণ কর্মধারয়, সাধারণ কর্মধারয়। 2 নম্বর হচ্ছে, 2 নম্বরটা হলো 1 নম্বর হচ্ছে সাধারণ কর্মধারয়, 2 নম্বর হচ্ছে উপমান, 3 নম্বর হচ্ছে উপমান, 3 নম্বর হচ্ছে উপমিত, 4 নম্বর হচ্ছে রূপক, এবং 5 নম্বর হলো মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। ওকে, এগুলো হচ্ছে কর্মধারয় সমাস। তাহলে 1 নম্বর হলো আমরা সাধারণ কর্মধারয় যাই। সাধারণ কর্মধারয়। এই সাধারণ কর্মধারয় সমাসে কোনো তুলনা হবে না, মানে একক ব্যক্তি হবে। ব্যক্তিটা কি হবে? একক ব্যক্তি হবে। যেমন আমরা বলছি মহান, মহান যে নবী, সমান সমান আমরা কি বললাম? মহানবী। আচ্ছা প্রিয় ভাই, দেখেন তো এটা কোনটা জিনিস আসলে আমরা তুলনা করছি? এটা কি কোনো তুলনা হচ্ছে? কম্পারিজন হচ্ছে? হচ্ছে না। ব্যক্তিটা কি? ব্যক্তিটা হলো নবী, এটা আসল জিনিস। মহাটা হলো নবীকেই নির্দেশ করছে, ঠিক আছে? তাহলে যদি পরীক্ষায় আসে মহান যে রাজা, তাহলে এটা কি হবে? মহারাজা, মহারাজা। তাহলে এখানে প্রধান কোনটা? আসল জিনিস কোনটা? আসল জিনিস কোনটা? আসল জিনিস কোনটা? আসল জিনিস কোনটা? ওকে, তাহলে এখানে আসল জিনিস কোনটা? আসল জিনিস কি? রাজা কি আসল নাকি মহা আসল? এখানে কোনো তুলনা হচ্ছে না, তাই না? অর্থাৎ যে সমস্যা কোনো তুলনা হবে না কর্মধারয় সমাসে, সেটা নাম হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস, ঠিক আছে? সাধারণ কর্মধারয় সমাস। তাহলে যদি পরীক্ষায় আসে যে মহামানব কোন সমাস, কোশ্চেন যদি পরীক্ষায় আসে যে মহামানব, মহামানব কোন সমাস, এটা হচ্ছে রূপক কর্মধারায়, তারপর হচ্ছে সাধারণ কর্মধারায়, সাধারণ কর্মধারায় সমাস, এরপর হচ্ছে উপমান কর্মধারায় সমাস, এরপর হচ্ছে উপমিত কর্মধারায় সমাস। উপমিত কর্মধারায় সমাস কি হবে এটা? ওকে, এটা কি হবে? এটা আমরা দ্রুত মহামানব, মহামানব, এটা হচ্ছে একটা সাধারণ কর্মধারয় সমাস, ঠিক আছে? সাধারণ কর্মধারয় সমাস আমরা বুঝতে পারছি। সাধারণ কর্মধারয় সমাসে একক ব্যক্তি থাকবে, ঠিক আছে? তুলনাটা হবে একক ব্যক্তির সাথে। তাহলে 2 নম্বরটা হলো, এরপর আসি হচ্ছে আমরা উপমান কর্মধারয় সমাস। কি মান? উপমান। উপমান কর্মধারয় সমাস কোনটা? জাস্ট খেয়াল করুন প্রিয় ভাই, না জাস্ট খেয়াল করবেন, এই যে নাউন, আমরা যে সঠিক তথ্য পড়ছিলাম না, নাউন আর অ্যাডজেক্টিভ, জাস্ট এই জিনিসটা দেখেন। উপমান কর্মধারয় সমাস চেনার জন্য নাউন আর অ্যাডজেক্টিভ, এই দুইটা জিনিস মনে রাখতে হবে। নাউন আর অ্যাডজেক্টিভ কয়টা জিনিস ভাই? 2টা। তাহলে আগে কি থাকবে? নাউন মানে বিশেষ্য, আর পরের থেকে বিশেষণ। নাউন আর অ্যাডজেক্টিভ থাকবে, ঠিক আছে? উপমান কর্মধারয় সমাস চেনার জন্য কি করতে হবে? শুধু 2টা জিনিস রাখতে হবে, একটা হলো নাউন আর একটা হলো অ্যাডজেক্টিভ। একটা হচ্ছে নাউন আর এটা কি? অ্যাডজেক্টিভ। ওকে, যেমন হলো অরুণ রাঙ্গা
কাজল কালো, তুষার শুভ্র। জাস্ট খেয়াল করেন, অরুণ অরুণ রাঙ্গা, এরপর হচ্ছে কাজল কাজল কালো, এরপরে আসেন তুষার তুষার শুভ্র, তুষার শুভ্র, তুষার শুভ্র। ক্লিয়ার? তুষার শুভ্র, দেখেন তুষার শুভ্র, অরুণ রাঙ্গা। তাহলে খেয়াল করেন এখানে কি বলছে, অরুণ মানে কি সূর্য, অরুণ মানে কি, তাহলে সূর্য এটা কি, এটা কি একটা নাউন না? কাজল কি নাউন না? তুষার কি নাউন না? তাহলে রাঙ্গা এলে অ্যাডজেক্টিভ না, কালোর অ্যাডজেক্টিভ না, শুভ্রর অ্যাডজেক্টিভ। তার মানে খেয়াল করবেন যে যদি, জাস্ট খেয়াল করবেন, যদি যদি আগেরটা নাউন থাকে পরেরটা অ্যাডজেক্টিভ থাকে, তাহলে তখন সেটা কি হবে? তখন হবে সেটা হলো উপমান কর্ম। উপমান, আগেরটা নাউন পরেরটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে? ওকে, জাস্ট খেয়াল করেন উপমান কর্মধারয় সমাস। তাহলে এরকম একটা প্রশ্ন যদি দেই আমরা, যে তুষার ধবল, তুষার ধবল, তুষার ধবল, তুষার ধবল, এটা হচ্ছে কোশ্চেন, তুষার ধবল। তাহলে তুষার ধবল, এখানে দুইটা শব্দ, তুষার ধবল। বলেন তো এটা কোন সমাস? এটা কি উপমান নাকি হচ্ছে উপমিত? উপমিত নাকি হচ্ছে রূপক? কি হবে এটা? তুষার ধবল, তুষারের ন্যায় ধবল, অর্থাৎ ধবলটা, তুষারটা হলো নাউন, তুষারটা কি হবে? তুষারটা হচ্ছে নাউন আর ধবলটা হলো অ্যাডজেক্টিভ। ধবলটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে নাউন আর অ্যাডজেক্টিভ মিলে যে সমাস হয় সেটা হচ্ছে একটা উপমান কর্মধারয় সমাস। ক্লিয়ার? ক্লিয়ার প্রিয় ভাইরা? সেটার নাম কি? উপমান কর্মধারয় সমাস। ওকে, এবার দেখেন একদম পানি হয়ে যাবে, একদম পানি, একদম পানি হয়ে যাবে, সমাস আর সমস্যা হবে না। এরপরে আসেন উপমিত, উপমিত কর্মধারয় সমাস। ঠিক আছে? তাহলে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে নাউন, আগেরটাও নাউন, পরেরটাও নাউন। ওকে, আগেরটা নাউন, পরেরটাও নাউন। জাস্ট খেয়াল করেন, অধর অধর পল্লব, অধর পল্লব। জাস্ট খেয়াল করেন প্রিয় ভাইরা, এখানে বলছে অধর পল্লব মানে কি? পল্লব মানে পাতা, অধর পল্লব। তাহলে এখানে দুইটা জিনিস, একটা অধর আর একটা হচ্ছে পল্লব। অধর মানে হলো ঠোঁট, অধর মানে কি? ঠোঁট। পল্লব মানে কি? পাতা। পল্লব মানে কি ভাই? পাতা। ক্লিয়ার? তাহলে দুইটাই কি নাউন কিনা? অধর একটা পল্লব। অধর মানে ঠোঁট, এই যে অধর, মানুষের ঠোঁট দুইটা, একটা উপরেরটা একটা নিচেরটা। এই উপরেরটাকে বলা হয় ওষ্ঠাধর, নিচেরটা হলো অধর। ঠিক আছে? এটা 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 অধর, অধর পল্লব। ওকে, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা ব্যাস বাক্যটা কিভাবে করব। হ্যাঁ, ব্যাস বাক্যটা কিভাবে করব এটা নিয়ে আমি পড়ে ইয়ে করে দিচ্ছি। ঠিক আছে? ব্যাস বাক্যের ক্ষেত্রে কি করব আমরা। এরপরে দেখেন, এরপরে ধরেন যে যদি পরীক্ষায় আসে যে ফুলকুমারী কোন সমাস, কোশ্চেন হচ্ছে ফুলকুমারী, ফুলকুমারী কোন সমাস, ফুলকুমারী কোন সমাসের উদাহরণ। ঠিক আছে? তাহলে ফুলকুমারী কোন সমাসের উদাহরণ, কোন সমাস? ফুলকুমারী। তাহলে এখানে খেয়াল করেন, একটা ফুল আর একটা কুমারী, তাহলে এটা কোন সমাস হবে? এটা হচ্ছে উপমান, উপমান। ক নম্বর হচ্ছে উপমিত, আর গ নম্বর হচ্ছে রূপক। ঠিক আছে? কোনটা হবে এটা বলেন? উপমিত, তাই না? তার মানে ফুল আর কুমারী। এরপরে চলে আসেন হচ্ছে আমরা আর একটা জিনিস দিব, সেটা হচ্ছে রূপক। এই রূপক কর্মধারয় সমাসে কি থাকে? দুইটা জিনিস থাকবে। আগেরটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন, জাস্ট খেয়াল করেন, অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট নাউন। আরেকটা হবে কনক্রিট, কনক্রিট নাউন। কি নাউন? কনক্রিট নাউন। একটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন আর একটা কনক্রিট নাউন। অ্যাবস্ট্রাক্ট মানে কি? যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, সেটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন দেখেন প্রিয় পরিজন ভাই বোন, এই জিনিসটা দেখেন, যেমন হচ্ছে মন মাঝি, মন মাঝি, বিষাদ, বিষাদ সিন্ধু, বিষাদ সিন্ধু। ক্লিয়ার? তাহলে এইখানে খেয়াল করবেন যে মন আর মাঝি, বিষাদ আর সিন্ধু। খেয়াল করেন তো, মন দেখা যায়? মন দেখা যায় না।
বিষাদ দেখা যায় না। এগুলো এগুলো কি দেখা দেখা যায়। তার মানে যেটা দেখা যায়, একটা দেখা যায় একটা দেখা যায় না, সেই দুইটা জিনিসের নামই হচ্ছে রূপক কর্মধারয় সমাস। ঠিক আছে? তাহলে একটা জিনিস দেখেন, কোশ্চেনটা যদি পরীক্ষায় আসে, পরাণ পাখি, পরাণ, পরাণ কি, পরাণ, পরাণ পাখি, পরাণ পাখি, পরাণ পাখি। এই যে পরাণ পাখি, পরাণ পাখি কোন সমাস? পরাণ পাখি কোন সমাস? ক নম্বর হচ্ছে উপমান, গ নম্বর হচ্ছে উপমিত, গ নম্বরটা হচ্ছে রূপক। কি হবে এটা? তার মানে হচ্ছে পরাণটা দেখা যায় না আর পাখিটাকে দেখা যায়। ঠিক আছে? চল যাই বাংলা সিনেমা দেখি, সিনেমার নাম নাকি পরাণ পাখি। ক্লিয়ার? ওকে, সিনেমার নাম নাকি কি হবে? পরাণ পাখি। আচ্ছা প্রিয় ভাইরা, এবার একটা জিনিস মনে রাখতে হবে, জাস্ট খেয়াল করেন, এটা হচ্ছে সমাস, এটা হচ্ছে ব্যাস বাক্য, কিভাবে আমরা চিনবো? হ্যাঁ, তাহলে উপমান, যেটা উপমানের উপমান, জাস্ট খেয়াল করেন, উপমান কর্মধারয় সমাসে ন্যায়টা, ন্যায়টা উপমান কর্মধারয় সমাসে ন্যায়টা মাঝে থাকবে। এই ন্যায়, ন্যায় মাঝে থাকবে, মাঝে মাঝে থাকবে। মাঝে কি থাকবে? মাঝে ন্যায় থাকবে। ঠিক আছে? উপমানের মাঝে কি থাকবে? এই উপমানের মাঝে ন্যায় থাকবে ব্যাস বাক্যের ক্ষেত্রে। আর উপমিত কর্মধারয় সমাসের ক্ষেত্রে ন্যায়টা, ন্যায়টা শেষে থাকবে। ন্যায়টা কি থাকবে? শেষে। তাহলে পদ পদ তারপরে ন্যায়। এবার রূপকের ক্ষেত্রে, রূপক যদি রূপক কর্মধারয় সমাস হয়, এই রূপকের ক্ষেত্রে কি হবে? এই রূপ শব্দটা মাঝে থাকবে, আগে একটা পদ পরে একটা পদ। ঠিক আছে? এবার চলে আসেন দেখি, তাহলে এখানে কোশ্চেনটা হলো যে অধর, অধর পল্লব, তাহলে এই অধর পল্লবের ব্যাস বাক্য কি হবে? ব্যাস বাক্য কি হবে? অধর পল্লবের ব্যাস বাক্য কি হবে? এই সমাসের ব্যাস বাক্য কি হবে? এইটা হবে অধরের, অধরের ন্যায় পল্লব, নাকি হবে অধর পল্লবের ন্যায়, অধর পল্লবের ন্যায়? কি হবে এটা? কি হবে এটা? তার মানে এইটা হচ্ছে একটা উপমা, উপমিত কর্মধারয় সমাস, তাই না? উপমিত কর্মধারয় সমাস। তাহলে উপমিত কর্মধারয় সমাসের ন্যায়টা কোথায় থাকবে? ন্যায়টা কোথায় থাকবে? ন্যায়টা থাকবে মাঝে, মানে শেষে থাকবে, রাইট? ন্যায়টা শেষে থাকবে, অধর পল্লবের ন্যায়। ওকে প্রিয় ভাইরা, এবার আমরা একটা জিনিস পড়বো, সেটা হলো মধ্যপদ, মধ্যপদ লোপী, লোপী কর্মধারায়, মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। ক্লিয়ার? এই মধ্যপদ লোপী কর্মধারয় সমাসটা কেমন? জাস্ট মনে রাখতে হবে যে শুধু মধ্যপদ লোপ পাবে, মধ্যপদ কি পাবে? লোপ পাবে, লোপ পাবে। মধ্যপদটা কি পাবে? লোপ পাবে। লোপ মানে কি? এই লোপ মানে হচ্ছে, লোপ মানে হচ্ছে বাদ যাওয়া। ঠিক আছে? লোপ মানে হচ্ছে বাদ যাওয়া। মধ্যপদ লোপী কর্মধারয় সমাস, মধ্যপদ, জাস্ট খেয়াল করেন, মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। ওকে, যেমন আমরা বলছি এই যে ঘরে আশ্রিত জামাই, ঘরে, ঘরে আশ্রিত, আশ্রিত জামাই, তাহলে এটাকে আমরা, আমরা বলছি সমান সমান, সমান সমান আমরা কি বলছি ভাই? এটাকে, এটাকে আমরা বলছি ঘর, ঘর জামাই, তাই তো? ঘর জামাই। তাহলে প্রিয় ভাইরা, এই যে ঘর আশ্রিত, ঘরে আশ্রিত, এই যে আশ্রিত শব্দটা, এটা একটা গুরুত্বপূর্ণ শব্দ, আশ্রিত, মিনিংফুল শব্দ। যদি কোনো সমাসের মধ্যে একটা মিনিংফুল শব্দ লোপ পায়, তখন সেটাকে বলা হচ্ছে মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। ক্লিয়ার? মধ্যপদ লোপী কর্মধারয়
সমাস। ওকে, এরপরে দেখেন যদি পরীক্ষায় আসে চিকিৎসা শাস্ত্র, চিকিৎসা শাস্ত্র, তার মানে কি? এই চিকিৎসা শাস্ত্র মানে হলো চিকিৎসা শাস্ত্র মানে কি? এটা মানে হচ্ছে চিকিৎসা বিষয়ক শাস্ত্র, ক্লিয়ার? এই যে বিষয়ক শব্দটা বাদ গেল, এইখানে চিকিৎসা শাস্ত্র হয়ে গেল, এটার নাম মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। একইভাবে যদি বলি সাহিত্য সভা, তাহলে সাহিত্য বিষয়ক সভা, তাহলে সমান সমান কি হবে? এই যে বিষয়ক শব্দটা বাদ যাচ্ছে, এটা হচ্ছে একটা মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। ঠিক একইভাবে যদি পরীক্ষায় আসে, কোশ্চেন ধরেন যে পরীক্ষায় আসলো সিংহাসন কোন সমাস? তাহলে এটা হলো রূপক কর্মধারয় সমাস। ক নম্বর হচ্ছে উপমান, গ নম্বর হচ্ছে উপমিত, ঠিক আছে, উপমিত, আর ঘ নম্বর হচ্ছে মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। ক্লিয়ার? যেমন হতে পারে জীবন বীমা, তার মানে কি হবে? জীবন রক্ষার্থে বীমা। জীবন কি হবে? জীবন রক্ষার্থে বীমা, এটার নাম হচ্ছে জীবন বীমা। ঠিক আছে? ওকে, জীবন বীমা। থ্যাংক ইউ সো মাচ। ওকে প্রিয় ভাইরা, ক্লাসটি কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন। সাইড স্যারকে একটু এনকারেজ করেন, এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে মধ্যপদ লোপী কর্মধারয় সমাস আমরা পড়ে ফেলেছি, রূপক কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস আমরা পড়ে ফেলেছি। এরপরে চলে আসেন প্রিয় ভাইরা দ্বিগু সমাস। জাস্ট খেয়াল করেন, দ্বিগু কঠিন কিছু না, খুবই সহজ জিনিস। দ্বিগু সমাস। ওকে, তাহলে এই যে দ্বিগু সমাসটা কি জিনিস? জাস্ট এখানে দুইটা জিনিস দেখবেন। কয়টা জিনিস দেখতে হবে? দুইটা জিনিস খেয়াল করতে হবে। পূর্বপদে সংখ্যা, পূর্বপদে কি থাকবে? সংখ্যা থাকবে। পূর্বপদে সংখ্যা, আর পরপদে কি থাকবে? পরপদে সমাহার। এটার নাম হচ্ছে দ্বিগু সমাস। ক্লিয়ার? এটার নাম কি? এটার নাম হচ্ছে দ্বিগু সমাস। তাহলে পূর্বপদে সংখ্যা, পরপদে সমাহার, এটার নাম হচ্ছে দ্বিগু সমাস। ওকে, পূর্বপদের সংখ্যা, পরপদের সমাহার। তাহলে এখন যদি পরীক্ষা আসে প্রিয় ভাইরা, পঞ্চনদ কোন সমাস? পঞ্চনদ। তাহলে ব্যাস বাক্যের ক্ষেত্রে কি থাকবে? এই ব্যাস বাক্যের পরপদে, যে ব্যাস বাক্যে, এটা লিখে দিতে হবে, এটা আমরা একটু লিখে দেই। ব্যাস বাক্যে থাকবে সমাহার। ঠিক আছে? ব্যাস বাক্যের শেষে কি থাকবে? তাহলে ব্যাস বাক্যের শেষে থাকবে সমাহার। ব্যাস বাক্যের শেষে কি থাকবে? সমাহার। ঠিক আছে? তাহলে এখানে দেখেন পঞ্চনদ মানে কি? এটা হবে পঞ্চনদের সমাহার। সংখ্যা বোঝালেই হবে। হ্যাঁ, তাহলে যদি পরীক্ষায় আসে চৌরাস্তা কোন সমাস? এটা একেবারে দেখলেই বুঝতে পারবেন। এটা দেখলেই এই সমাস বোঝা সম্ভব। হ্যাঁ, একদম দেখেই এই সমাস বোঝা সম্ভব। বেস্টি স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে প্রিয় ভাইরা, একইভাবে যদি পরীক্ষায় আসে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। চৌচালা কোন দ্বিগু সমাস নয় কেন? চৌচালা অবশ্যই দ্বিগু সমাস। চৌচালাও দ্বিগু সমাস। ঠিক আছে? থ্যাংক ইউ। চার রাস্তার সমাস দ্বিগু সমাস, ত্রিভুবন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে প্রিয় ভাইরা, এরপরে চলে আসেন অব্যয়ী ভাব। নাম্বার 4, অব্যয়ী ভাব মানে কি? অব্যয় ভাব। অব্যয়ী ভাব সমাস মানে কি? অব্যয় যোগে যে সমাস হবে, জাস্ট খেয়াল করেন, অব্যয় যোগে যে সমাস হয় সেটাই হচ্ছে অব্যয়ী ভাব সমাস। সেটা কি সমাস? সেটাই হচ্ছে অব্যয়ী ভাব সমাস। এই অব্যয় কোনগুলো জাস্ট খেয়াল করতে হবে প্রিয় ভাইরা।
অব্যয়গুলো একটু মনে রাখবেন, তাহলেই হবে। হ্যাঁ, অব্যয়গুলো একটু মনে রাখবেন। জাস্ট খেয়াল করেন, ফি, তারপর হচ্ছে হর, তারপর হচ্ছে গড়। ওকে, ফি হর গড়, উপ, বে। জাস্ট খেয়াল করেন, উপ, তারপর হচ্ছে বে, তারপর হলো কি প্রতি, তারপর হচ্ছে অনু, এরপর হচ্ছে প্রতি, এরপর হচ্ছে অনু, ঠিক আছে। তারপরে হচ্ছে খেয়াল করতে হবে অনু, তারপরে কি হবে আ, তারপর হচ্ছে যথা, তারপর হচ্ছে উ, তাহলে হচ্ছে আ, তারপর হচ্ছে যথা, এগুলো হচ্ছে অব্যয়। ওকে, অব্যয় যে যোগে যে সমাসগুলো হবে এগুলো হচ্ছে অব্যয়ীভাব সমাস। জাস্ট খেয়াল করে, যেমন আমরা যদি বলি ফি বছর, হর তাল, হরতাল, গড় মিল, ঠিক আছে কিনা, উপবন, তারপর হচ্ছে বে হায়া, ঠিক আছে, তারপর হচ্ছে প্রতিদিন, প্রতিদিন, প্রতিক্ষণ, অনুতাপ, হয় কিনা, আগা পাঁচতলা, আগা আগা পাঁচতলা, তারপর যথারীতি। এগুলো কি সমাস তাহলে বলেন দেখি প্রিয় ভাইয়া, এগুলো কি সমাস? তারপরে অব্যয় যোগে, জাস্ট খেয়াল করেন, অব্যয় যোগে যে সমাস হয় সেটি হচ্ছে অব্যয়ীভাব সমাস। ওকে, যথারীতি। তাহলে যদি পরীক্ষায় আসে যে উপবন কোন সমাস, পরীক্ষায় আসছে উপবন, উপবন কোন সমাস, তাহলে ক নাম্বার হচ্ছে অব্যয়ীভাব, অব্যয়ীভাব। ক নাম্বার হচ্ছে দ্বিগু, গ নাম্বার হচ্ছে দ্বন্দ্ব, উপবন। থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে। তার মানে কি অব্যয়গুলো একটু চিনতে পারলেই হবে। হ্যাঁ, এরপরে আসেন হচ্ছে তৎপুরুষ সমাস, তৎপুরুষ। ওকে প্রিয় ভাইরা, তার মানে জাস্ট খেয়াল করবেন তৎপুরুষ সমাসটা কি, সমস্ত পদে বিভক্তি, জাস্ট খেয়াল করেন, বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয়, এটা লেখেন একটু প্লিজ, এটা একটু লিখবেন। সমস্ত পদে বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় সেটার নাম হচ্ছে তৎপুরুষ সমাস। আচ্ছা, পূর্ব পদে বিভক্তি লোপ পেয়ে যে সমাস হবে সেটা হচ্ছে অব্যয়ীভাব সমাস, ঠিক আছে। সমস্ত পদের ক্ষেত্রে যেমন বিভক্তি লোপ পেয়ে সমাস হবে, মানে বিভক্তি লোপে যে সমাস হয় সেটার নাম হচ্ছে অব্যয়ীভাব সমাস। তার মানে এই তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাসের সাথে জড়িত কোনটা, বিভক্তি। ওকে, তাহলে তৎপুরুষ সমাস এক নাম্বার হলো দ্বিতীয়া তৎপুরুষ, দ্বিতীয়া তৎপুরুষ সমাস। এরপর হলো তৃতীয়া তৎপুরুষ সমাস, এরপর হলো চতুর্থী তৎপুরুষ সমাস, এরপর হলো পঞ্চমী তৎপুরুষ সমাস, এরপর হলো ষষ্ঠী তৎপুরুষ সমাস, এরপর হলো সপ্তমী তৎপুরুষ সমাস, এরপর হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস, ঠিক আছে, উপপদ তৎপুরুষ সমাস। এই তৎপুরুষ সমাসগুলো আমরা নিব, ঠিক আছে। এবার দেখেন দ্বিতীয় তৎপুরুষ সমাসের উদাহরণ কোনগুলো, জাস্ট আরে ভাই, এই দ্বিতীয় তৎপুরুষ সমাসের উদাহরণ মানে কি, দ্বিতীয় বিভক্তি লোপ পাবে। হ্যাঁ, দ্বিতীয় তৎপুরুষ সমাস মানে হচ্ছে দ্বিতীয় বিভক্তি লোপ পাবে। ওকে, যেমন হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস, আম কুড়ানো, দুঃখ প্রাপ্ত, বিপদাপন্ন। তাহলে দেখেন আম কুড়ানো,
বিপদাপন্ন, বই পড়া, বই পড়া। তাহলে এখানে মানে কি? আমকে কুড়ানো, আমকে কুড়ানো, বইকে পড়া, বিপদাপন্ন। তার মানে কি? কে বিভক্তি, কে রে, এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। ক্লিয়ার? তৃতীয় তৎপুরুষ সমাস কোনটা? যেমন মন গড়া, মন গড়া, জাস্ট আমি নোট দিয়ে দিব, নোটে পড়ে নেবেন, ঠিক আছে? আমি এখানে দেখাই দিচ্ছি, এটা হবে মন দ্বারা, মন দ্বারা গড়া। তাহলে এইটা হলো ব্যাস বাক্য, এই ব্যাস বাক্যের দ্বারাটা কি হচ্ছে এখানে এসে, তাহলে দ্বারা দিয়ে কর্তৃক দ্বিতীয় বিভক্তি, তাহলে মন গড়া, এটা হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাস, ঠিক আছে? তৃতীয়, দ্বারা দিয়ে কর্তৃক তৃতীয় বিভক্তি। এরপরে চতুর্থী তৎপুরুষ সমাস কোনটা? চতুর্থী তৎপুরুষ সমাস হচ্ছে যেমন কে রে, একই জিনিস, যেমন হলো গুরু ভক্তি, মানে এটা সম্প্রদানের মতো। গুরু ভক্তি মানে কি? সমান সমান হচ্ছে গুরুকে, গুরুকে ভক্তি, তার মানে কি? এটা হলো ব্যাস বাক্য, এটা হলো সমস্ত পদ, তারপরে এই যে কেটা, এটা সম্প্রদায়ের কে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা চতুর্থ তৎপুরুষ সমাস। তাহলে পঞ্চমী তৎপুরুষ সমাস কোনটা? যেমন গ্রাম সারা, যদি আমি বলি এটাকে গ্রাম, নোট দেওয়ার পরে পড়ে নেবেন, ঠিক আছে? গ্রাম সারা, তার মানে কি? গ্রাম থেকে, গ্রাম থেকে সারা, গ্রাম থেকে কি? সারা। তাহলে গ্রাম সারা, গ্রাম থেকে সারা। তাহলে এই যে থেকে, থেকে হতে থেকেছে, কোন বিভক্তি? পঞ্চমী। একইভাবে জেল পালানো, দেশ ত্যাগ, ঠিক আছে? দেশ পালানো, তার মানে এগুলো হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস। এরপরে ষষ্ঠী তৎপুরুষ সমাস কোনগুলো? ষষ্ঠী, ষষ্ঠী তৎপুরুষ সমাস হচ্ছে যেমন বিশ্বকবি, রাষ্ট্রপতি, রাজপুত্র। তাহলে যেমন বিশ্বকবি, বিশ্বকবি, তাহলে এটা সমান সমান কি হবে? বিশ্বের কবি। কি হবে? বিশ্বের কবি। তাহলে খেয়াল করতে হবে, এই যে রয়ের বিভক্তি লোপ পাচ্ছে, রয়ের বিভক্তি লোপ পাচ্ছে, তাহলে এটা কি হবে? এটা একটা ষষ্ঠী তৎপুরুষ সমাস। এবার দেখেন হচ্ছে যে চালে, এটাকে কি বলবো আমরা? সপ্তমী তৎপুরুষ সমাসের ক্ষেত্রে কি হবে? যেমন গাছে পাকা, গাছে, গাছে, গাছে পাকা। তাহলে এই যে এ আছে না, গাছে পাকা, তারপর হচ্ছে ঘিয়ে ভাজা, ঘিয়ে ভাজা। ক্লিয়ার? এ, তারপরে এ অন্ত্যেষ্টি অর্থে থাকলে সপ্তমী বিভক্তি হয়। আর উপপদ তৎপুরুষ সমাস কোনটা? এক ক্লাসে সমাস কারক পানি ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই, এই পর্যন্ত কি লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। এই পর্যন্ত কি লেখা হয়েছে? এই পর্যন্ত কি লেখা হয়ে গেছে? একজন বলছে স্যার চিন্তা করি না, রাজার হাঁস। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে। রাজা যে হাঁস, রাজহাঁস, রাজহাঁস, রাজহাঁস। এই পর্যন্ত লেখা হয়ে গেলে একটু ডান লিখবেন প্লিজ। এবার দেখেন উপপদ, উপপদ তৎপুরুষ। জাস্ট খেয়াল করেন, যে তৎপুরুষ সমাসে, যে তৎপুরুষ সমাসে ক্রিয়া থাকে, কি থাকে? ক্রিয়া থাকে। কি থাকে ভাই? ক্রিয়াপদ, ক্রিয়াপদ থাকে, ক্রিয়াপদ থাকে। যে তৎপুরুষ সমাসে ক্রিয়াপদ থাকে সেটাকে বলে উপপদ তৎপুরুষ সমাস। যেমন কি হবে? যেমন হচ্ছে পঙ্কজ, পঙ্কজ মানে কি? জন্মে যা। তাহলে যে জন্মে, এটা একটা ক্রিয়া। এরপরে দেখেন জলদ, জল দেয় যে, তাহলে এই যে দেয়, এটা একটা ক্রিয়া। এরপরে আসেন খেসর, খেসর ভাই এক্সট্রিমলি সরি, আসলে নেটওয়ার্ক প্রবলেম করতেছে। ওকে, আমি চেষ্টা করতেছি আপনাদের এই সমাজটা একটু শেষ করে দেওয়ার জন্য প্রিয় ভাইরা।
এটা একটু দেখবেন। আর সব থেকে বেশি পরীক্ষায় আসে হলো অলুক বহুব্রীহি সমাস। এই যে বহুব্রীহি সমাসটা, এটা হচ্ছে ভিন্ন পদের অর্থ প্রাধান্য পায়। কোন পদ? ভিন্ন পদ। ক্লিয়ার? ভিন্ন পদের অর্থ প্রাধান্য সব থেকে বেশি পরীক্ষায় আসে, সেটা হচ্ছে এই বহুব্রীহি সমাসের মধ্যে সব থেকে পরীক্ষায় আসে সেটি হচ্ছে বেতিয়ার বহুব্রীহি সমাস। বেতিয়ার বহুব্রীহি সমাস। এই জিনিসটা একটু পড়বেন আর বাকিটা নোট দেখে পড়ে নেবেন, ঠিক আছে? এই বেতিয়ার বহুব্রীহি সমাস, যেমন জাস্ট খেয়াল করবেন অ্যাকশন আর হচ্ছে রিয়াকশন। অ্যাকশন আর কি রিয়াকশন, মানে যেখানে মানে অ্যাকশনের সাথে রিয়াকশন থাকে। যেমন ফাটাফাটি, মারামারি, এরপরে চুলাচুলি, এরপরে হচ্ছে হাতাহাতি, ঠিক আছে? এরপর হচ্ছে ঘষাঘষি। ক্লিয়ার? প্রিয় ভাইরা, যেখানে অ্যাকশন রিয়াকশন থাকবে সেটা হচ্ছে একটা বেতিয়ার বহুব্রীহি সমাস। এই প্রশ্নটা 100% পরীক্ষায় আসতে পারে। বাকি অংশটা বহুব্রীহি সমাসের নোট দেখে পড়ে নেবেন। প্রিয় কলিজার ভাই বোন, আজকের এই ক্লাসটি ঠিক এই পর্যন্ত এখানেই শেষ করছি। আপনারা যতটুকু পেরেছেন, যতটুকু পড়েছেন, আশা করছি সমাসের ব্যাপারে আমাদের অনেক প্রবলেম থাকে। এই সমাসটা আজকে আমরা চেষ্টা করেছি, আশা করি যে বেসিকটা আপনাদের হয়েছে এবং অন্যান্য বিষয়ের ক্ষেত্রে আপনাদের অনেক বেশি সুবিধা হবে। হ্যাঁ, এই যে কানাকানি, চুলাচুলি, হাসাহাসি, কড়াকড়ি, দেখাদেখি, ফাটাফাটি, ঠাপাঠাপি, মাটামাটি, লাটালাটি, এগুলো কিলাকিলি, ঘুষাঘুষি, সবগুলো হচ্ছে একটা বেতিয়ার বহুব্রীহি সমাস। ঠিক আছে প্রিয় ভাইরা, আজকের এই ক্লাসটি কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন।